নির্বাচনের প্রস্তুতি নিতে ইসিকে প্রধান উপদেষ্টা কার্যালয়ের চিঠি। ভোটের 2 মাস আগে তফসিল ঘোষণা, বললেন সিইসি। আয়নাঘরে থেকেও হাসিনা বিরোধী আন্দোলনে ভূমিকা রাখেন বন্দীরা। নির্যাতনের চিত্র জাদুঘরে সংরক্ষণ করবে সরকার, বললেন আসিফ নজরুল। সুনামগঞ্জের জামালগঞ্জে খাস জমির বন্দোবস্তে জালিয়াতি, বঞ্চিত হচ্ছেন প্রকৃত ভূমিহীনরা। দ্রুতই ব্যবস্থার আশ্বাস জেলা প্রশাসনের। এবং সংস্কারের অভাবে বেহাল পটুয়াখালীর গলা চিপা রাস্তাঘাট, কর্তৃপক্ষের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ। চলতি অর্থবছরেই মেরামতির আশ্বাস। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। এবারে বিস্তারিত। 2026 সালে ফেব্রুয়ারিতে রমজান শুরুর আগে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এর মাধ্যমে নির্বাচন আয়োজনের জন্য সরকার পক্ষ থেকে নির্বাচন কমিশনকে অনুরোধের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো। বুধবার প্রধান নির্বাচন কমিশনার বরাবর প্রেরিত এক চিঠিতে উল্লেখিত সময় অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়া। এদিকে চ্যালেঞ্জ থাকলে অন্তর্বর্তী সরকার ঘোষিত সময় স্বচ্ছ নির্বাচন আয়োজনের প্রস্তুতির কথা জানিয়েছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। বুধবার দুপুরে এক ব্রিফিংয়ে তিনি বলেন, ভোটের 2 মাস আগে তফসিল ঘোষণা করা হবে। সুরাইয়া মুনির রিপোর্ট। এবারের নির্বাচন যেন আনন্দ উৎসবের দিক থেকে। মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার কথা বলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। ইসিকে শিগগিরই চিঠি দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি। নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। ঘোষণার পরদিন নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে সিইসি এএমএম নাসির উদ্দিন বলেন, বেশ কিছু চ্যালেঞ্জ থাকলেও সরকার ঘোষিত সময়ে ভোট আয়োজনের প্রস্তুত কমিশন। ভোটাররা নির্বাচন কমিশনের উপর আস্থা হারিয়েছে, নির্বাচন ব্যবস্থার উপর আস্থা হারিয়েছে। তারা কথায় বলে যে এই ডিসিএসপি তো আগের আমলে ছিল, এদেরকে দিয়ে কিভাবে নির্বাচন হবে। আমার জন্য এখন বড় দুশ্চিন্তা হয়ে গেছে যে এআই, মিস ইউজ অফ এআই, অ্যাবিউজ অফ এআই, এই যে রং ইনফরমেশন গুলো দিচ্ছে। তো মানুষকে আস্থার জায়গায় দিতে হবে যে আপনারা এবার বিশ্বাস রাখুন যে সুন্দর। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে উৎসবমুখ পরিবেশে ঈদের দিনের মতো উনি একটা ইলেকশন দেখতে চান। আমরা সেইটা সামনে রেখেই আমরা কাজ করছি। তিনি বলেন, নির্বাচনের 2 মাস আগে তফসিল ঘোষণা করা হবে। অংশীজনদের সঙ্গে আলোচনার জন্য 1 মাসের পরিকল্পনা নেওয়া হয়েছে। একটি স্বচ্ছ নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও বলেন সিইসি। চিঠিটা পাইয়া লই, তারপর আমরা আলোচনা করে একটা যেদিন আমরা চিন্তা করবো যে অমুক দিন ভোট হবে, তার থেকে মাস 2 আগে আমরা শিডিউলটা ঘোষণা করবো। ট্রাই টু ওয়ার্ক প্রফেশনালি, একদম নিউট্রালি। কোন দলের পক্ষে কারো চেহারা দেখে আপনারা দয়া করে কাজ করবেন। এদিকে নির্বাচনের সংবাদ সংগ্রহে গণমাধ্যমের জন্য প্রণীত নীতিমালা সংশোধনে সিইসি বরাবর একটি স্মারকলিপি দিয়েছে নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন আরএফইডি। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকার গঠনের পর দ্বিতীয়বারের মতো সচিবালয় বৈঠক করতে যাচ্ছে উপদেষ্টা পরিষদ। মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সকাল 10:30টায় শুরু হবে বৈঠক, যেখানে সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। মন্ত্রিপরিষদ সূত্র জানায়, উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সিনিয়র সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসতে পারেন প্রধান উপদেষ্টা। সেখানে আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে নির্দেশনা সহ নানা ইস্যুতে আলোচনার সম্ভাবনা রয়েছে। এবার রক্তাক্ত জুলাই প্রসঙ্গ। জুলাই আন্দোলনের কোনো খবরই জানতেন না আয়নাঘরে বন্দি ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি। অন্যদিকে মৃত্যু ভয় উপেক্ষা করে শেখ হাসিনার বিরুদ্ধে দেশে থেকেই বিপ্লব সংগঠিত করেন আয়নাঘরে নির্যাতনের শিকার লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান। মোহনা টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তারা বলেন, হাসিনার পতনের পর বিপ্লবীদের নিয়ে সরকার গঠন হলে দেশ এমন সংকটে পড়ত না। আয়নাঘরে বন্দীদের নিয়ে রেজা খানের 2 পর্ব ধারাবাহিক প্রতিবেদনের আজ শেষ কিস্তি।
পতিত স্বৈরাচার শেখ হাসিনার জুলুমের বিরুদ্ধে সোচ্চার হয়ে 2 দফায় 5 বছর আয়নাঘরে গুম থেকে 2020 সালে মুক্তি পান লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান। আয়নাঘর ডিজিফাইতে আছে এটা বলার সাহস কিন্তু বাংলাদেশের কারো নাই। এরপর থেকে দেশে বসেই সরকার বিরোধী বিপ্লব সংগঠিত করতে থাকেন হাসিনুর। প্রতিনিয়ত মামলা ও জীবননাশের ভয় উপেক্ষা করে বিপ্লবকে ত্বরান্বিত করেন তিনি। আজিজ, শফিউদ্দিন, এই যে বেল্লাল, ল্যাংড়া খোলা সেনাপ্রধানগুলি আমাদের স্টার্ট ডুবাইছে। ডিজিএফআই, ডিজিএনএসআই, এরা সেনাবাহিনীর লোক ছিল। এরা হাসিনাকে বুঝাইতে পারতো, বুঝায় নাই। জি ম্যাডাম করতে করতে হাসিনা আজকে ফ্যাসিস্ট হয়েছে। অভ্যুত্থানের পর প্রয়োজন ছিল বিপ্লবী সরকার। গোয়েন্দাদের সঙ্গে সরকারের দূরত্ব বাড়ায় রাষ্ট্র পরিচালনায় ব্যাঘাত ঘটছে উল্লেখ করে নিজেদের মতো করে সংবিধান প্রণয়নের তাগিদ দেন হাসিনুর রহমান। এই গোয়েন্দাদের সাথে ডক্টর ইউনূস সরকারের বিশাল একটা গ্যাপ রয়ে গেছে। আমরা নিজেরা বসে সরহদ উদ্যানে সামিয়ানা নিচে, তার ত্রিপুরের নিচে বসে কেন আমরা আমাদের সংবিধান লিখবো না? আমাদের সংবিধান হবে আমাদের মতো করে, ব্রিটিশের মতো না, পাকিস্তানের মতো না। এদিকে আয়নাঘরে বন্দি থাকায় জুলাই আন্দোলনের কোনো খবরই পাননি ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি। গণ অভ্যুত্থান পরবর্তী 7 আগস্ট রাতে যমুনা সেতু প্রান্তে তাকে মুক্তি দেয়া হয়। 11:50 আমাকে এলেঙ্গা নামিয়ে দিল। এটা আমার যে কি আবেগ অনুভূতি বোঝানো যাবে না। এটা আমি চিৎকার করে, মানে আমার গলার এর থেকে বড় আওয়াজ করতে পারবো না। আকার, আল্লাহ তোমার আকার দেখছি, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, তোমার আকার দেখছি, তোমার তারা দেখছি। অন্তর্বর্তী সরকারের 11 মাসের কর্মকাণ্ডে হতাশা জানিয়ে সংস্কার ছাড়া নির্বাচন করলে কোনো লাভ হবে না বলে জানান তিনি। আপনি যদি সংস্কার না করে আপনি নির্বাচন দেন, তাহলে নতুন বদলে পুরানো মত হবে, লাভ তো হবে না কোনো। আগে সংস্কার করতে হবে, দলের মধ্যে সংস্কার করতে হবে। দলের মধ্যে কোনো আপনার গণতন্ত্র আছে চর্চা? গণতন্ত্র চর্চা থাকলে উড়ে এসে জুড়ে বসার মতো কেউ দলের নেতা হতে পারে? বৃহত্তর স্বার্থে জাতীয় নেতারা ঐক্যমত্যে না পৌঁছালে দেশের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে বলেও মন্তব্য করেন আমান আজমি। আপনারা বিভেদ করবেন না প্লিজ, আপনারা ঐক্যবদ্ধভাবে কাজ করেন, কিন্তু আমি খুব একটা আশার আলো দেখি না। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। গণ অভ্যুত্থানে কারাবন্দীদের নির্যাতনের বর্ণনা জুলাই জাদুঘরে সংরক্ষণ করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আর পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বিগত 15 বছরে পুরো দেশটাকে কারাগার বানিয়ে রেখেছিল শেখ হাসিনা। বুধবার বাংলা একাডেমিতে জুলাই কারাবন্দীদের স্মৃতি শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তারা। মনিরুল ইসলামের প্রতিবেদন। বিভিন্ন জায়গায় বিল্ডিংয়ের ছাদ থেকে গুলি লেগে মানুষ মরছে। সো বোধহয় আজকে হয়তো শেষ দিন, হয়তো দেখা যায় ওরা গুলি টুলি করে মেরে বলবে যে মারা গেছে কোনোভাবে। জুলাই অভ্যুত্থানে কারাগারে থাকাকালীন নিজের মর্মান্তিক অভিজ্ঞতা তুলে ধরেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তার দাবি, জেলে যাওয়ার আগে আয়নাঘরেও থাকতে হয়েছিল। আয়নাঘরের যে চিত্রটা দেখালো, ঠিক আসলে এরকম সাইজেরই ঘর, পাশে এক কোনায় বাথরুমের ব্যবস্থা আছে। আমার তো ওইখানে যে হ্যান্ডকাপ পড়েছে, যে হ্যান্ডকাপ সহ চোখ বাঁধা, ওই অবস্থায় আসলে আমি রাত্রে আপনার নিচে। তারপরে কখন যে দিন হয়েছে আর কখন যে রাত হয়েছে সেটা কিছু জানি না। জুলাই কারাবন্দীদের স্মৃতি শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। সেখানে নূরের পাশাপাশি বন্দিদশার স্মৃতিচারণ করেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এবং এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। কিছুক্ষণ পরপর একজন মানুষকে ধরে নিয়ে আসা হচ্ছে, মারতে মারতে তাদেরকে রক্তাক্ত করে ফেলা হয়েছে। একটা ঘরের মধ্যে বাথরুম, গন্ধ, দুর্গন্ধ, বসা যায় না, পানি নাই, মেডিকেল যে ফ্যাসিলিটিসটা কারাগারগুলোতে আছে, ওষুধপত্র নাই। অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, গণ অভ্যুত্থানের কারাগারের সঙ্গে আয়নাঘরের কোনো পার্থক্য নাই। হাসিনার সময় পুরোটা দেশই তো একটা জেলখানা ছিল। আপনি কথা বলতে পারতেন না, আপনি চিন্তা করতে পারতেন না। ফোনে কথা বললে বলতাম হোয়াটসঅ্যাপে করেন, হোয়াটসঅ্যাপে মানতো না, বলতাম সিগন্যালে করেন। আমার কাছে কিন্তু আয়নাঘরের সাথে জেলে থাকা মানুষের কষ্ট কোনো অংশে কম মনে হলো না। আর আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, শিগগিরই জুলাই গণ অভ্যুত্থানের কারাবন্দীদের তালিকা করে তাদের সম্মানিত করা হবে। আপনাদের তালিকাটা করব, আমরা জুলাই জাদুঘরে রাখার ব্যবস্থা করব। আর সেকেন্ড হচ্ছে, আক্তার যদি মনে করে এটা নিয়ে বই করতে চায়, বই করার ব্যাপারে আমি হেল্প করতে পারবো। থার্ড হচ্ছে, কারাবিধির সংস্কারের কাজ করে যাব। ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটল ধরানোর ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান আসিফ নজরুল। আলাদাভাবে স্বীকৃতি হতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় কি, আপনারা কি শুধু কারাবন্দী, আপনারাও তো জুলাই যোদ্ধা। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।
আবার অন্যান্য প্রসঙ্গ। সুনামগঞ্জে জামালগঞ্জে ক্ষমতার দাপটে জালিয়াতি করে বন্দোবস্ত নেওয়া হচ্ছে সরকারি খাস জমি। এতে বঞ্চিত হচ্ছে প্রকৃত ভূমিহীনরা। ভূমিহীন সেজে সরকারি খাস জমি বন্দোবস্ত নেওয়াদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসন। কুলেন্দু শেখর দাসের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। সুনামগঞ্জের জামালগঞ্জে জালিয়াতির মাধ্যমে বন্দোবস্ত নেওয়া হচ্ছে সরকারি খাস জমি। ক্ষমতার দাপট দেখিয়ে উচ্ছেদ করা হচ্ছে প্রকৃত ভূমিহীনদের। প্রভাবশালী মহল ভূমিহীন সেজে দখল করছে সরকারি খাস জমি। এতে ভূমিক্ষেকদের হামলা মামলার ভয়েও আতঙ্কে দিন কাটছে তাদের। হঠাৎ করে আমি বললাম তার ছেলে একইতেছে না, এটা আমরা তো বুঝি কাগজপত্র দেখাইতেছে, তো এত অনেক সম্পত্তির মালিক প্রবোধন পাখি পকেটা আইটা টাকার মাঝে বাস করছি, আমার চিন্তা নাই নদী ভাঙ্গা নিচ্ছে জায়গালে আবার পুরাই যারা মানে হ্যাঁ আবার মামলা করছে আর আসলে প্রকৃতির মানুষ পূর্বের থেকে সম্পদের মালিক। দুইটা সরকারের কাছে আবেদন আর আইনগত ব্যবস্থা নেওয়া হোক, সব জেলে ঢুকাইব। এই ধরনের হুমকি দামকি দিতে আছে নিরীহ লোকেরা, তারা এখন অসহায়। যদিও অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা। তারা যে আমার বাবার বিরুদ্ধে অভিযোগটা আনছিল আসলে এটা সম্পূর্ণ ভিত্তিহীন। আমার বাবার পর্যাপ্ত ভূমি ছিল না বিদায়ী বন্দোবস্ত আবেদন করছে এবং অনেক যাচাই বাছাই করে 89-90 বন্দোবস্ত না আগে 2001 এটা ফাইনাল করে আমাদেরকে বন্দোবস্ত দিয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রমাণিত হলে বন্দোবস্ত বাতিল করে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার কথা জানালেন জেলা প্রশাসক। জামালগঞ্জে আমরা একাধিক অভিযোগ পেয়েছি, এর প্রেক্ষিতে একাধিক বন্দোবস্ত মূলে যে নথিগুলো হয়েছে সেই জমি আমরা বাতিল করছি। তো এখন দেখা যাচ্ছে যে বারবার এই অভিযোগগুলো আছে, আমাদের এখন তদন্ত করা দরকার এই সব প্রক্রিয়ার সাথে কারা কারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। ভূমিক্ষেকদের বন্দোবস্ত বাতিল করে প্রকৃত ভূমিহীনদের বসবাসের সুযোগ করে দিবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। আফরিন পপি, মোহনা সংবাদ। পটুয়াখালীর গলাচিপা উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক গলাচিপা থেকে চিকনিকান্দি পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা। স্থানীয়দের অভিযোগ, স্থানীয় সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারণে রাস্তাটির মেরামত কাজ শুরু হচ্ছে না। এতে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। চলতি অর্থবছরে সংস্কারের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। সোহাগ রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। পটুয়াখালীর গলাচিপা সদর থেকে কলাগাছিয়া পর্যন্ত রাস্তা জুড়ে ছোট বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষের চলাচল। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে যাওয়ায় রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। প্রতিদিনই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। বছরের পর বছর ধরে রাস্তাটি এমন বেহাল থাকায় ব্যবসা বাণিজ্যের উপরও নেতিবাচক প্রভাব পড়ছে। একাধিকবার রাস্তাটি মেরামতের জন্য আবেদন করা হলেও এখন পর্যন্ত কোনো সমাধান পাওয়া যায়নি। সড়কটি সংস্কারে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন স্থানীয়রা। গলাচিপা টু ধরানদেবী কলাগাছিয়া পর্যন্ত রাস্তাটা খুব বেহাল দশা। যে কোনো সময় দুর্ঘটনা করে, বর্ষার সময় তো মোটামুটি চলাই যায় না। রোগী তো অনেক সমস্যা হচ্ছে, গলাচিপা থেকে ধরানদিতে অনেক রাস্তা খারাপ, জায়গায় অনেক বড় মোটরসাইকেল নিয়েও আসা অনেক রিস্ক হয়ে যায়। আর এখানে প্রায় দুর্ঘটনা ঘটে, অনেকে অ্যাক্সিডেন্ট করে। এই রাস্তাটা দ্রুত মেরামত করার দরকার। বড় বড় গাঁথা হয়ে রয়েছে, বৃষ্টিতে পানি হয়ে থাকে। রাস্তাটা অতি দ্রুত কিভাবে সরকার আমাদের ভালো করে দিবে, এই আমরা সরকার কাছে একটু আবেদন জানাইতে আছি। চলতি অর্থ বছরে রাস্তাটি সংস্কারের কথা জানিয়েছেন উপজেলা প্রকৌশলী। গত বছর আমরা ওই রাস্তাটা 2 কিলো করেছি, বাদ বাকি আপনার ডাকুয়া থেকে কলেজ রোড পর্যন্ত এই 6 কিলো রাস্তা অলরেডি আমরা এস্টিমেট করেছি। এটা আমরা আশা করছি ইনশাআল্লাহ এই বছরের মধ্যে হয়ে যাবে। দ্রুতই সড়কটি সংস্কারের মাধ্যমে দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি মিলবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। পিরোজপুরের নেছারাবাদে জমে উঠেছে নৌকার হাট। শত বছরের ঐতিহ্যবাহী ভাসমান নৌকার হাটে কিনতে বরিশালের বিভিন্ন অঞ্চলের ক্রেতারা আসছেন। নেছারাবাদের আটঘর কুড়িয়ানায় সপ্তাহে 2 দিন বিক্রি হয় এই নৌকাগুলো। নুরুদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। বর্ষা এলেই নৌকার ভাসমান হাটের দেখা মিলবে পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানায়। সপ্তাহে সোম ও শুক্রবার ক্রেতা বিক্রেতা সহ দর্শনার্থীরা ভিড় করে এই হাটে। বছরে একবার ব্যবহার উপযোগী এই নৌকা কিনতে ভিড় জমাচ্ছেন বরিশাল, বাকেরগঞ্জ, ঝালকাঠি, নলছিটি, বান্ডিপাড়া, নাজিরপুর, গোপালগঞ্জ সহ বিভিন্ন অঞ্চলের মানুষ।
ঘাস কাটা, মাছ ধরা, পেয়ারা, আমড়া পাড়া সহ প্রয়োজনীয় অনেক কাজে ব্যবহার হয় এইসব নৌকা। আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র এই ৩ মাস জমে ওঠে ভাসমান এই নৌকার হাট। ছোট বড় সব ধরনের নৌকা পাওয়া যায় এখানে। আমাদের এই আটঘর হাট 150 বছরের পুরনো পরিচিত এবং এটা ঐতিহ্যবাহী আটঘর হাট। প্রতি হাটে 2 থেকে 300 হাট এই নৌকা বিক্রি হয়। প্রতি বছরই কিন্তু এই সময়টা সিজনটা যখন আসে আমরা ঘুরতে আসি, দেখতে আসি। তবে হাটটি ভাসমান হওয়ায় তীব্র রোদে পুড়ে কিংবা বৃষ্টিতে ভিজে বেচাকেনা করতে হয় বলে অভিযোগ ক্রেতা বিক্রেতাদের। দূর দূরান্ত থেকে যারা গ্রাহক আসে এবং আমরা আসি, আইসা যে বসবো এরকম কোনো জায়গা নেই, এর জন্য একটা ঘর দরকার। নৌকাগুলো আপনার বিভিন্ন দিকে নিয়ে যায়, তো আপনি কাঁচামাল বেচে, মাছ ধরে, পেয়ারার জন্য নেয়, তারপরে বিভিন্ন বাবার জন্য নেয়। এখানে আসছি আটঘরের হাট নাকি অনেক ভালো, যেহেতু এই ভালোর কারণে আমরা নৌকা কেনাকাটা করতে আসছি। 100 বছরের পুরনো নৌকার হাটটি আরো সমৃদ্ধ করা হবে বলে জানান উপজেলা প্রশাসন। এটি আরো সমৃদ্ধ হবে এবং যারা আসে তাদের সুযোগ সুবিধার কথা আমরা ভাবছি, আরো কিভাবে তাদেরকে একটু আরো ভালো ব্যবস্থা করা যায়, রাস্তাঘাটের কিভাবে আর একটু উন্নয়ন করা যায়, সেই সব চিন্তা আমাদের রয়েছে। প্রতি মৌসুমে ভাসমান এই নৌকার হাটে 15 থেকে 16,000 কোটি টাকার নৌকা বেচা কেনা হয়। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের তথ্যচিত্রে একটি ডেস্ক রিপোর্ট। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ফরিদপুর জেলা বিএনপির আয়োজনে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জের 2500-এ জুলাই গণ অভ্যুত্থানের বছরপূর্তি উপলক্ষে বিজয় র্যালির আয়োজন করেছে বিএনপি। গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে পটুয়াখালীতে বিএনপির বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জের ছাতকে মরাগাং নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ীর গোয়ালন্দে বিএনপির উদ্যোগে ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কেরানীগঞ্জে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহের নান্দাইলে পাথরমহাল বন্ধের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও শ্রমিকরা। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ডিপিপির দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে ঢাকা পাবনা মহাসড়কে অবস্থান কর্মসূচি, শেকল ভাঙার গান ও প্রতিবাদী পাঠদানের কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। জুলাই গণ অভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে বিজয় র্যালি করেছে জেলা বিএনপি। ঐতিহাসিক গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বান্দরবানে বিজয় র্যালি করেছে বিএনপি। সিফাত রহমান, জেসি, মোহনা সংবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজা ইসরায়েলি হামলায় একদিনে প্রাণ গেছে আরও 193 ফিলিস্তিনি, আহত হয়েছে আরও 7 শতাধিক মানুষ। এদিকে মানবিক বিপর্যয়ের মধ্যে প্রবেশ করা ত্রাণের গাড়ির নিচে চাপা পড়ে প্রাণ গেছে আরও 20 জনের। 22 মাসের বেশি সময় ধরে চলা তাণ্ডবে 61,000 ছাড়িয়েছে প্রাণহানি। এদিকে ঘানায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে প্রতিরক্ষামন্ত্রী ও পরিবেশ মন্ত্রী সহ অন্তত 8 জন নিহত হয়েছেন। বুধবার ঘানায় সেন্ট্রাল আশান্তি অঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। শেষ করব মোহনা সংবাদ, এবার আগে শিরোনামগুলো। নির্বাচনের প্রস্তুতি নিতে ইসিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠি, ভোটের 2 মাস আগে তফসিল ঘোষণা, বললেন সিইসি। আয়নাঘরে থেকেও হাসিনা বিরোধী আন্দোলনে ভূমিকা রাখেন বন্দীরা, নির্যাতনের চিত্র জাদুঘরে সংরক্ষণ করবে সরকার, বললেন আসিফ নজরুল। সুনামগঞ্জে জামালগঞ্জে খাস জমির বন্দোবস্তে জালিয়াতি, বঞ্চিত হচ্ছেন প্রকৃত ভূমিহীনরা, দ্রুতই ব্যবস্থার আশ্বাস জেলা প্রশাসনের। এবং সংস্কারের অভাবে বেহাল পটুয়াখালী গলাচিপা রাস্তাঘাট, কর্তৃপক্ষের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ, চলতি অর্থবছরে মেরামতের আশ্বাস। এ ছিল মোহনা সংবাদের পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন মোহনার ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।